ও সি বন্ডের পাই বন্ডটা থেকে টানলো ইলেকট্রন, তাহলে অক্সিজেন আমার হয়ে যাবে হচ্ছে কার্বন, সরি আমার হয়ে যাবে প্লাস চার্জ। সেই কার্বনের প্লাসকে স্যাটিসফাই করতে কে আসবে, সিএল এর মাথায় থাকা মাইনাস। তাহলে এখান থেকে যে ছবিটা আমি পাবো সেই ছবিটা আমি আঁকি। এইচ সিঙ্গেল বন্ড সি, তারপরে কি হচ্ছে ভাই ওখানে সি এর সাথে অক্সিজেনের এখন হয়ে গেল ডাবল বন্ড। অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ছিল, অক্সিজেন একটা আমার ফিরে পেয়েছে। হ্যাঁ ভাই বুঝলাম। কার্বনের মাথায় প্লাস চার্জ এসেছিল, সেটাকে তো আমার স্যাটিসফাই করে দিয়েছে সিএল মাইনাস। দেখ ওভারঅল চার্জ আমার সিস্টেম যেটা সব সেম। সিএল এর মাথায় ছিল মাইনাস, ইলেকট্রন দিয়েছে, হয়ে গেছে নিউট্রাল। কার্বন ভাই প্লাস হয়েছিল আবার পেয়েও গেছে, হয়ে গেছে নিউট্রাল। অক্সিজেন ছিল প্লাস, ইলেকট্রন পেয়ে গেছে, হয়ে গেছে নিউট্রাল। তাহলে আমি এটা পেলাম, এই সিস্টেমটা আমি পেয়েছি। তাহলে আমার সিস্টেমের মধ্যে কে ডেভেলপ হলো, দেখ HCOCl, এই ধরনের জিনিসটা আমার ডেভেলপ হয়েছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, HCOCl ডেভেলপ হয়েছে। এইবার দেখ HCOCl ডেভেলপ হওয়ার পরে এটা অনেকটা মনে আছে, আমি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে পড়তাম না, CH3COCl অ্যাসাইল গ্রুপগুলোর মাঝে ছিল ভাই। দেখ অনেকটা ওই টাইপের সিস্টেম। তাহলে দেখ এখানে আমার স্বাভাবিকভাবে বুঝতে পারছি পরের স্টেপে এখান থেকে এই ক্লোরিন বেরিয়ে যাবে, HCO প্লাস ইলেকট্রোফাইলটা ডেভেলপ হবে, আমি বুঝতে পারছি এখান থেকে। তাহলে এখান থেকে দেখ আমার ক্লোরিনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার এখান থেকে এই ইলেকট্রোফাইলটা ডেভেলপ করবে, HC এর মাথায় প্লাস ডাবল বন্ড অক্সিজেন। এই কনসেপ্ট আমার তো জানা আছে ভাই, ক্লোরিন কীভাবে বেরিয়ে যায় AlCl3 সাথে খেলে, সেটা আমি দেখেছিলাম। সেখান থেকে আমার ভাই এই কার্বনটার মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে। তাহলে এই জিনিসটা আমি জানি, সিঙ্গেলেরও আমি দেবো না, এরকম আমি জানি, এই জিনিসটা আমি জানি। HCO প্লাস আমার কীভাবে ডেভেলপ করবো আমার এখান থেকে জানা আছে, Cl বেরিয়ে যেত। তাহলে এবার দেখ HCO প্লাস হয়ে গেছে। দেখ আমার তাই তো দরকার ছিল ভাই, এই রিয়াকশনটাতে ইলেকট্রোফাইলটা কী হবে, অবভিয়াসলি কার্বন লাগছে, তাহলে এই কার্বনটা আমার লেগে যাবে, বুঝতেই পারছি। তাহলে এবার দেখ এটা বেনজিন রিংয়ের মধ্যে যদি লেগে যায়, আমি জানি কীভাবে আমার এটা ফর্ম হয়। এখানে মাল্টিপল অ্যারো এরকম দিয়ে রাখলাম এটা থেকে, তাহলে এটা থেকে ওটা আমি মাল্টিপল অ্যারো দিয়ে রাখলাম। সে তুই খাতার মধ্যে নতুন করে এক 3টে অ্যারো দিয়ে বেনজাইল ডিহাইড, আমার আঁকা আছে বলে আমি 3খানা অ্যারো দিয়ে ওর মধ্যে বেনজাইলটা রিলেট করে দিলাম, বোঝা গেছে। তাহলে কী পেলাম ভাই, বেনজাইল ডিহাইড কীভাবে ফর্মুলা আমি বুঝতে পারলাম, যেহেতু মেকানিজম আমি পড়েছি, আমি গেস করতে পারছি। ক্লিয়ার? তাহলে এসে আমার বেনজাইল ডিহাইডের ফর্মেশনের রিয়াকশন। তাহলে এখন তোর মনে প্রশ্ন রাখতে পারে আমি কেন ভাই এসব দিলাম, COHCl কেন দিয়েছি, আমি কেন এটা ডাইরেক্ট দিয়ে দিই, কেন ভাই এটা ডাইরেক্ট দিলাম না? তার কারণ হচ্ছে এটা পৃথিবীতে এক্সিস্টই করে না, এটা এইভাবে এক্সিস্ট করে না, এটা স্টেবল না, এটা আনস্টেবল কম্পাউন্ড, ঠিক আছে। আনস্টেবল কেন ভাই, থার্মোডাইনামিক্স জানতে হবে, আমাদের নেই সিলেবাসে এই মুহূর্তে, এগুলো নেই, বোঝা গেছে। এখান থেকে কার্বন মনোক্সাইড অটোমেটিক্যালি বেরিয়ে যায়, তো এটা আমার আনস্টেবল। এই জন্য যেহেতু আমার আনস্টেবল, এটা কিনতে পাবো না দোকানে, তাহলে এটাকে ডাইরেক্ট আমি কখনো সাপ্লাই করতে পারবো না, আমাকে এটা রিয়াকশন মিডিয়ামের মধ্যে বানিয়ে নিতে হবে। সেটা আমি এখানে তাই করলাম, রিয়াকশন মিডিয়ামের মধ্যে বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো রিয়াকশন মিডিয়ামের মধ্যে যদি কোনো রিয়েজেন্ট আমি বানিয়ে নিই, সেই টাইপের রিয়াকশনকে বলা হচ্ছে ইনসিটু রিয়াকশন, আমাদের সিলেবাসে নেই এই টার্মগুলো, ঠিক আছে। আমি রিয়াকশন মিডিয়ামের মধ্যে যদি রিয়েজেন্টটা বানিয়ে নিই, ওটাকে বলে ইনসিটু রিয়াকশন, আমাদের সিলেবাসে এটা নেই। তাহলে আমি পেলাম হচ্ছে কি বেনজাইল ডিহাইড, তাহলে বেনজিন থেকে বেনজাইল ডিহাইড গেটারম্যান কোচে কীভাবে পাওয়া গেছে আমার কাছে ক্লিয়ার, ওকে চল বোঝা গেল। লিখ কোশ্চেন, লিখ, পরীক্ষাতে কোশ্চেন আসবে, কনভার্ট 11এও আসবে 12এও আসবে, কনভার্ট বেনজিন টু বেনজাইল ডিহাইড, কনভার্ট বেনজিন টু বেনজাইল ডিহাইড, বেনজিন টু বেনজাইল ডিহাইড কীভাবে করবো, অ্যান্সার কীভাবে লিখবো, কী লিখবি অ্যান্সার, বেনজিন থেকে বেনজাইল ডিহাইডের কনভার্সন, কী লিখবি বল, বল কী লিখবি, গল্প লিখবো তাই তো, এই হচ্ছে আমার অ্যান্সার, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এই অ্যান্সার। তাহলে বেনজিন আঁকবো, অ্যারো দেবো, খাতা মানে তুই করছিস এখন, বেনজিন আঁকছিস, অ্যারো দিচ্ছিস, অ্যারোর উপরে COHCl, অ্যানাইড্রাস AlCl3, প্রোডাক্ট হচ্ছে আমার বেনজাইল ডিহাইড। প্রোডাক্ট হচ্ছে আমার বেনজাইল ডিহাইড। চল পরের কোশ্চেন লিখ। চল কোশ্চেন লিখ। বেনজিনের মধ্যে A দিলাম, এটা ফর্ম হয়েছে, এর মধ্যে B দিলাম, ওটা ফর্ম হয়েছে, তোকে A আর B আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। চল কোশ্চেন লিখেছি, এবার অ্যান্সারও তুই বল।
এটা আমার কি হবে, ফার্স্ট রিয়াকশনটা কি ভাই, ফার্স্ট রিয়াকশনটা কি, ফার্স্ট রিয়াকশনটা কি, এই তো গেটারম্যান কজ এই মাত্র করলাম ভাই। তোর জন্য পরীক্ষার সময় মনে না হয় আরে ভাই এটা বেনজালডিহাইড তো নাকি অন্য কোনো মলিকিউল, আরে ভাই এটা বেনজালডিহাইডই। সিএইচও কে উপরে লিখি, ডান দিক বাদিক যেখানে লিখি একই তো আমার হয়েছে ভাই, এটা বেনজালডিহাইড। বেনজিনের মাথায় সিএইচও লেগে আছে, অবভিয়াসলি কার্বনের সাথে বন্ড, আমি বুঝতেই পারছি এটা আবার বেনজালডিহাইড মলিকিউল। সেটা আমি উপরে লিখি, ডান দিক বাদিক যেখানে লিখি একই জিনিস। আমি ভাই সিএইচও এখানে লিখি বা এখানে লিখি, সেটা আমার ইচ্ছা, একই তো ব্যাপার, এটা বেনজালডিহাইডই আছে। তাহলে এর অ্যান্সার আমি কি লিখছি খাতার মধ্যে, আমি লিখবো জাস্ট এ ইকুয়ালস টু সিও কমা HCl কমা অ্যানাইড্রাস AlCl3, এইভাবে আমার অ্যান্সার লিখতে হবে। জাস্ট এ ইকুয়ালস টু কি হবে ব্যাস, তাহলে এই ইকুয়ালস টু কি হলো সিও কমা HCl কমা অ্যানাইড্রাস AlCl3 হয়ে গেছে। বি, বি আমার কি হবে, বি কি হবে, কি কি CH3, CH3 আরে কোথায় পড়েছে এইসব রিয়াকশন, কি বি কি হবে, ক্লিমেনশন রিডাকশন, এক্স্যাক্টলি। কিভাবে বুঝলাম দেখে আমার চোখ কান ভাই এবার আস্তে আস্তে খুলছে আস্তে আস্তে। দেখ CH3 কে আমি চাইলে এভাবে লিখতে পারি CH2 হাইড্রোজেন। আমি জিনিসটা আবার গেস করতে পারলাম ভাই এখানে সিওটা অ্যালডিহাইডের সিও CH2 তে কনভার্ট হয়ে গেছে, অ্যালডিহাইডের সিও CH2 তে কনভার্ট হয়েছে ভাই। কিভাবে হয়, কোন রিয়াকশন করলে হয়, কি রিয়াকশন করলে হয়, ক্লিমেনশন রিডাকশন, নাম তোর মনে আছে উইথ রিএজেন্ট, ক্লিমেনশন রিডাকশন। কি ছিল রিএজেন্টটা, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl। তাহলে বি এর আমার অ্যান্সার কি হচ্ছে, আমি অ্যান্সার জাস্ট লিখবো এভাবে, বি ইকুয়ালস টু ZnHg কমা কনসেন্ট্রেটেড HCl। তাহলে বি ইকুয়ালস টু আমার কি হলো ZnHg কমা কনসেন্ট্রেটেড HCl। এই হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, চল বোঝা গেছে। তাহলে এবার লেখ, পরীক্ষাতে কোশ্চেন লেখ, লেখ কোশ্চেন লেখ, কনভার্ট, আরেকটা আমরা মেথড করছি, কনভার্ট বেনজিন টু টলুইন, কনভার্ট বেনজিন টু টলুইন, কনভার্ট বেনজিন টু টলুইন। এক্সামে আসলে কি হবে সেটা আমি অলরেডি করেছি ভাই, বেনজিনের মধ্যে আমি দিলাম। আচ্ছা দেখ, এই ধরনের কোশ্চেন যখন বেনজিন থেকে টলুইনে কনভার্ট করতে বলেছে আমি কিভাবে করব, একটা মেথড এইমাত্র করে ফেলেছি, এবির ফর্ম্যাটে তোকে দেখালাম। অ্যাকচুয়ালি আমার ভাবনা চিন্তাটা কীভাবে হয়, তুই এদিকে তাকা দেখ, বেনজিন থেকে টলুইন যখন এরকম কোনো কনভার্সন বলে আমি কিভাবে ভাবি। দেখ ওই যে বেনজিনের মধ্যে AlCl3 আর দিয়েছিলাম হচ্ছে CH3Cl, ওটা বাদ দিয়ে ভাবছি, ওটা তো আমি বুঝেছি ভাই পলি অ্যালকাইলেশনে একটা সমস্যা আছে। অ্যাকচুয়ালি এই যে মেথডটা আমি তোকে দেখাচ্ছি, এই ধরনের কনসেপ্ট, এই ধরনের অ্যাপ্রোচ, বেনজিন আমাকে বানাতে হবে হচ্ছে টলুইন, এই ধরনের অ্যাপ্রোচ আমরা ইউজ করি বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। একটা প্রোডাক্টের ছবি এঁকে আমি ভাবি হচ্ছে স্টার্টিং মেটেরিয়ালটা কি হতে পারে, তার মানে আমি এখানে স্টার্টিং মেটেরিয়াল নিয়ে আগে ভাবি না, আমি ভাবি ভাই প্রোডাক্ট এটা বানাতে হবে, তাহলে ইজিলি অ্যাভেলেবেল স্টার্টিং মেটেরিয়াল আমি রিচ করবো, তাহলে আমি এখন উল্টো রাস্তায় হাঁটবো, প্রোডাক্ট থেকে আমি ফিরে আসবো স্টার্টিং মেটেরিয়ালের দিকে। উল্টো রাস্তায় ফিরে আসা মানে হচ্ছে এটাকে বলে রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। রেট্রো মানে ভাই পিছন দিকে ফিরে যাওয়া, এটাকে বলে রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ, যেগুলো আমাদের সিলেবাসে নেই। এই কনসেপ্ট আমি তো ইউজ করতে পারি যখন আমরা এরকম কনভার্সন দেখবো, তাহলে আমরা পিছন দিকে ফিরে আসবো, ঠিক আছে। প্রোডাক্ট থেকে আমরা স্টার্টিং মেটেরিয়াল দিকে জার্নি করবো। কীভাবে করছি দেখ ভাই, তোকে বলেছে এটা বানাতে হবে, কোথা থেকে বানাতে হবে, কোশ্চেন না হয় বলে দিয়েছে বেনজিন, তাহলে এটা আমি বানাবো। এখন এটা আমি যেই দেখলাম আমি বুঝলাম যে আমি তো ল্যাবরেটরিতে আছি, আমি তো ভাই প্র্যাকটিক্যালি আছি, আমি তো খাতায় কলম 11-12 বসে নিই, আমি ইন্ডাস্ট্রিতে বসে আছি। তাহলে দেখ টলুইন বানাতে গেলে বেনজিনের মধ্যে ফ্রিডেল ক্রাফট করা হবে না, কারণ ওখানে পলি অ্যালকাইলেশন হয়ে যাবে। আর ইন্ডাস্ট্রি তো ভাই মজা করার জায়গা নাই, বুঝতেই পারছি, ওখানে আমায় কম ইনভেস্ট করে বেশি প্রোডাক্ট বানাতে হবে, নাহলে চাকরি থাকবে না আমার, বুঝতেই পারছিস। কম অ্যামাউন্টে আমার ইনভেস্ট করতে হবে, বেশি বেশি প্রোডাক্ট বানাতে হবে, বুঝতেই পারলাম। তাহলে আমাকে শুধু টলুইনই বানাতে হবে, সাইড প্রোডাক্ট বানালে আমার চাকরি থাকবে না, বুঝলাম। আবার সেপারেট করতে হবে, সেপারেটের জন্য এক্সট্রা ইনস্ট্রুমেন্ট মানে এক্সট্রা ইনভেস্টমেন্ট, তোকে দেবে না কেউ, সিম্পল হিসাব। তাহলে আমাকে কী করতে হবে ভাই, টলুইন অন্য কোনো মেথডে বানাতে হবে। দেখ আমি ভাবছি এবার টলুইনটাকে কি বেনজালডিহাইড থেকে বানানো যায়। কেন আমি ভাবলাম এরকম, তার কারণ দেখ আমি টলুইনের স্ট্রাকচার খেলছি এরকম করে, ইন্ডাস্ট্রিতে বসে আমি এখন মলিকুল নিয়ে ভাবলাম, স্ট্রাকচারটা একটু ভাববো প্রথমে। তাহলে ভাই আমি CH3টাকে এইভাবে খুলে আঁকতে পারি, যে এটা খুলে আঁকলাম তখনই আমার মাথার মধ্যে এই জিনিসটা ভাবনা চিন্তাটা চলে আসলো, এই মলিকুল থেকে তো ভাই রিডিউস করে বানানো যেতে পারে, কারণ এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সিওকে রিডিউস করলে ভাই CH2 হয়ে যায়, এটা আমি বুঝতে পারছি। তাহলে দেখ এই মলিকুলের স্টার্টিং ম্যাটেরিয়াল এটা হতে পারে, এই যে অ্যারোটা দিলাম না এটা বলে রেট্রো অ্যারো, মানে আমি পিছন দিকের রাস্তায় হাঁটে বুঝলাম যে হ্যাঁ ভাই এই মলিকুলের স্টার্টিং ম্যাটেরিয়াল এটা পসিবল, এটা আমি বুঝতে পারলাম, রেট্রো অ্যারো। আমাদের সিলেবাসে এরকম রেট্রো অ্যাপ্রোচ নেই, আমরা জাস্ট করে রাখছি কারণ আমাদের ভাবনা চিন্তাটা ফাস্ট হবে, তাতে আমরা বুঝতে পারবো অনেক কিছু। তো এটা আমার পিছন দিকে হাঁটা। আচ্ছা এইবারে এটা থেকে এটা বানাতে গেলে আমাদের প্র্যাকটিক্যালি এটা তো আমি করতে পারবো না, আমি তো টলুইন থেকে আর বেনজালডিহাইড বানাচ্ছি না ভাই,
আমি তো এটা থেকে এটা বানাতে হবে। আচ্ছা আমার কি ভাই বেনজালডিহাইড থেকে টলুইন বানানো পসিবল? হ্যাঁ পসিবল। কীভাবে? বেনজালডিহাইডের মধ্যে ক্লিমেনশন রিডাকশন করলে আমার হয়ে যাবে। আমি জাস্ট তোকে অ্যাপ্রোচটা দেখাচ্ছি, বেনজালডি আমি ভাবনা চিন্তা কীভাবে করছি। তাহলে বেনজালডিহাইডের মধ্যে ক্লিমেনশন করলে আমি ভাই টলুইনটা পেয়ে যাবো, এটা আমি বুঝলাম। নেক্সট বেনজালডিহাইড কীভাবে বানানো যেতে পারে, আরও আমি ইজিলি স্টার্টিং ম্যাটেরিয়াল দিকে যাই। বেনজালডিহাইড ভাই, বেনজালডিহাইড তো এমনি ফার্স্ট অফ অল কিনতে পাওয়া যায়। বেনজালডিহাইড আমি কি বেনজিন থেকে বানাতে পারি? হ্যাঁ ভাই বানাতে পারি। তাহলে বেনজালডিহাইড থেকে আমি বেনজিনের জন্য একটা রেট্রো অ্যারো দিলাম, এটাও বানানো পসিবল। বেনজিন থেকে বেনজালডিহাইড কীভাবে বানাচ্ছি ভাই? গেটারম্যান কোচ করবো, এই মাত্র করলাম। তাহলে আমি রেট্রো অ্যারোতে অ্যাপ্রোচটা আমি দেখছি। তাহলে আমি খাতায় ফার্স্টে এই মলিকুলটা এঁকেছিলাম, একে ভাবলাম এটাকে কি এখান থেকে বানানো যেতে পারে? হ্যাঁ ভাই বানানো যেতে পারে ক্লিমেনশন করে। আমি ভাবনা চিন্তাটা কীভাবে করছি দেখছি। তারপরে ধর বেনজিন আমার কিনতে পাওয়া যায়। বেনজিনকে কি অন্য কোথাও বানানো যেতে পারে? হ্যাঁ ভাই বানানো যেতে পারে। বেনজিনের প্রিপারেশন যখন করবো তখন দেখবো। তারপরে দেখ আমি পিছন দিকে ফিরতে ফিরতে অনেক দূরে চলে যেতে পারি, একটা ইজিলি অ্যাভেলেবল স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়ে চলে আসতে পারি, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার রেট্রো অ্যাপ্রোচ। আমি পিছন দিকে রাস্তায় হাঁটছি, প্রোডাক্ট থেকে আমি রিয়াক্ট্যান্ট এইভাবে একে একে করলাম। তারপরে বুঝতেই পারছি এবার র্যান্ডম যে কোনো কিছু আঁকলে হবে না, ঠিক আছে? তাহলে আমি এটা টলুইন এঁকেছি আর রেট্রো অ্যাড দিয়ে দুম করে এখানে এঁকে দিলাম হচ্ছে মিথেন। আরে কোনো রিলেশনই তো নেই। মিথেন থেকে এটা তুই বানাতে পারবি? একটা স্টেপে পারবো না বানাতে। তাহলে আমাকে অ্যারোটা ওরকম দিতে হবে, খাতায় কলমে ওইভাবে করছি যে একটা একটা করে স্টেপ যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ ভাই বোঝা গেছে? এই ধরনের রেট্রো অ্যাপ্রোচ। যদি রেট্রো অ্যাপ্রোচ আমি তুই জাস্ট মাথায় রাখলাম, আমি কেস ওয়াইজ হয়তো এটা করতে পারি, ঠিক আছে? চল লেখ খাতায়, আবার কোশ্চেন লেখ। কোশ্চেন না, পরের টপিক লেখ। হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে। চল হেডিং কি দিবি আসছি সেখানে। তার আগে ভাই চারটে মলিকুল একটু আঁকি। কোন কোন মলিকুল? চারটে আলাদা আলাদা করে বেনজিন রিং আঁকতো। চারটে আলাদা আলাদা করে বেনজিন রিং আঁক। চারটে আলাদা আলাদা করে বেনজিন আঁক। চারটে আলাদা করে বেনজিন আঁক। টপিকের নাম লেখার জন্য জায়গা তুই ছেড়ে দিয়েছিস, টপিকের নাম পরে আসছি, ঠিক আছে? চারটে আলাদা করে বেনজিন রিং এঁকেছিস নাকি একটাই আঁকছিস? ফার্স্ট ডে অফ অর্গ্যানিক কেমিস্ট্রি ভার্সেস 30 ডে অফ অর্গ্যানিক কেমিস্ট্রি যদি পড়ে আছিস, ঠিক আছে? হয়েছে, এঁকেছিস? চারটে বেনজিন আঁকলাম। প্রথম মলিকুলটাকে কনভার্ট করি। CH3। সেকেন্ড বেনজিনটাকে কনভার্ট করলাম CH2CH3। থার্ডেরটাকে করলাম হচ্ছে CH, ওদিকে CH3 এদিকে CH3। ফোর্থ মলিকুলটাকে করলাম C এর মাথায় তিনটে CH3। চারটে মলিকুল আমি এঁকেছি। তাহলে বেনজিনের মাথায় কী কী লাগালাম? মিথাইল একবার, ইথাইল একবার, তারপরটা লাগালাম কি আইসোপ্রোপাইল, তারপরটা লাগা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল, ঠিক আছে? বেনজিনের মাথায় চারটে আলাদা গ্রুপ লাগিয়েছি। হয়ে গেছে, চারখানা মলিকুল আমি আঁকলাম। তো ভাই চারটে মলিকুল আমি এঁকেছি, হয়ে গেছে আমার আঁকা। তো এখন যে জিনিসটা পড়ছি এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল কনসেপ্ট থেকে আমাদের এটা এসছে। খাতায় হেডিং দিয়ে দে, লেখ হেডিং দে। হাইপার কনজুগেশন, HYPER CONJUGATION, হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশনের একটা নামও আছে, এটাকে আরেকটা নামে ডাকে। যে বেসিক্যালি ডিসকভার করেছে লেখ বেকার নাথান এফেক্ট। যদি তোকে নামটা জিজ্ঞেস করবে না কোনো, বেকার নাথান এফেক্ট, তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না বেকার নাথান এফেক্ট। হাইপার কনজুগেশন নামটাই আমাকে মনে রাখতে হবে। চল দেখ, এই যে মলিকুলগুলো আমার আছে ভাই, এই মলিকুলগুলোতে চারটে মলিকুল আমার আছে। এই চারটে মলিকুলে বেনজিন রিং আমি দেখতে পাচ্ছি। তো এই বেকার নাথান এফেক্ট যখন ডিসকভার হয়েছে তার আগে রেজোনেন্সের কনসেপ্ট ওয়েল নোন, ঠিক আছে? রেজোনেন্সের কনসেপ্ট ডিসকভার ভালো মতনই ছিল। রেজোনেন্স কোন কোন সিস্টেম পার্টিসিপেট করে সেগুলোও ততদিনে ডিসকভার ভালো করে হয়ে গেছে। কোন কোন সিস্টেম যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো। এইবারে দেখ, যখন এই ধরনের চারটে মলিকুলকে আমার আলাদা ইনস্ট্রুমেন্টে ফেলা হলো, কোন ইনস্ট্রুমেন্ট? এক্সরে ক্রিস্টালোগ্রাফি, এক্সরে ডিফ্র্যাক্টোমিটার, এক্সরে স্পেকট্রোস্কোপিতে যখন ফেলা হয়েছে, এক্সরে ডিফ্রাকশন স্টাডি, বেসিক্যালি ওটাকে বলে এক্সরে ডিফ্রাকশন স্টাডি। এক্সরে ডিফ্রাকশন করে না আমরা ভাই কোনো সিস্টেমের মধ্যে বন্ড লেংথ বার করতে পারি। বন্ড লেংথ ভাই ওর মধ্যে কী টাইপের বন্ড আছে তো বলেছিলাম। তো কী টাইপের বন্ড আছে এক্সরে ডিফ্রাকশন যখন এই চারটে মলিকুলকে ফেলা হলো,
বেসিক্যালি দেখ আমি এই যে সিসি বন্ডগুলো দেখছি, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড, এই কার্বনের সাথে ওই কার্বন, তার মানে কি এদিকে তাকা, আমরা একটা নতুন জিনিস এখানে শিখবো, সেটা বলে আলফা কার্বন। আলফা আলফা কার্বন মানে কি? আলফা কার্বন মানে হচ্ছে ভাই কারোর রেসপেক্টে আলফা মানে কারোর রেসপেক্টে ঠিক পরেরটা। কারোর রেসপেক্টে আলফা মানে কি? কারোর রেসপেক্টে ঠিক পরেরটা। যেমন ধর আমার রেসপেক্টে যে আলফা হবে সে যে তোর রেসপেক্টেও আলফা হবে এরকম কোনো কথা নেই। আমার ঠিক ইমিডিয়েট পরে যে কার্বনটা আছে সেভাবে আমার রেসপেক্টে আলফা, বুঝতে পারলাম? তোর রেসপেক্টে তোর ঠিক পরে যে আছে সেভাবে তোর রেসপেক্টে আলফা, তাহলে আমার আলফা তোর আলফা আলাদা নাও হতে পারে। এক কাজ করি, আমি যেখানে যে সিস্টেমটা এঁকেছি দেখ, সাপোজ CH3 CH ডাবল বন্ড CH, আমি এটাকে একটু আঁকছি আলাদা করে। CH3 এই যে CH3 সিঙ্গেল বন্ড দেখ কার্বন, ডাবল বন্ড কার্বন, আমি এই পার্টটাকে আঁকলাম, বুঝতেই পারছি এই পার্টটা আমি এঁকেছি। এইবারে দেখ আমি ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন যদি বলি তাহলে আমি কি বলবো বলতো? ডাবল বন্ডের ঠিক পরের কার্বনটা। ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বনটা আমার কি হবে? ডাবল বন্ডের ঠিক পরের কার্বনটা হবে আলফা কার্বন। ডাবল বন্ডের ঠিক পরের কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন, ঠিক আছে? দেখ যদি আমার সিস্টেম এরকম হতো, সাপোজ এরকম ধর আছে, তাহলে এরকম চলছে, তাহলে আলফার পরেরটা হতো হচ্ছে ভাই বিটা, তাহলে ডাবল বন্ডের পরের কার্বনটা আমার ডাবল বন্ডের রেসপেক্টে আলফা, আলফার পরেরটা হতো কি ভাই বিটা, তারপর একটা গামা এরকম চলছে চলবে, তাহলে আলফা বিটা গামা এরকম চলছে। আমাদের ভাই আলফা বিটা চিনে রাখলে আলফা বিটা গামা ডেল্টা এরকম চলছে চলবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ডাবল বন্ডের রেসপেক্ট ওর পরের কার্বনটা বলবো ডাবল বন্ডের আলফা কার্বন, বোঝা গেল? তাহলে ডাবল বন্ডের কার্বনকে কিছু বলবো না, ডাবল বন্ডের রেসপেক্টে ওর পরের কার্বনটাকে বলছি হচ্ছে ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তোর পরে যে কার্বন আছে তাকে বলবি তোর রেসপেক্টে আলফা, বুঝতেই পেরেছিস? তোর ঠিক পরের পরে যে কার্বনটা আছে তোর রেসপেক্টে বিটা হবে, বুঝলাম? ক্লিয়ার? তাহলে ভাই ডাবল বন্ডের পরের কার্বনটা আলফা কার্বন, আলফার পরেরটা বিটা, বিটার পরেরটা গামা। আলফার রেসপেক্টে এটা বিটা নয় ভাই, এটা হচ্ছে ডাবল বন্ডের রেসপেক্টে এটা বিটা কার্বন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আলফা বিটা আমি ক্লিয়ার। তো এইখানে যে চারটে মলিকুল আঁকলাম, তুই বল বেনজিনের রেসপেক্টে আলফা কার্বন কোনটা হবে? বেনজিনের ঠিক পরে যে কার্বনটা আছে সেটা হবে বেনজিনের রেসপেক্টে আলফা, তাহলে বুঝতে পারছি ভাই? তাহলে এই প্রত্যেকটা মলিকুলে বেনজিনের রেসপেক্টে আলফা কার্বন আমি দেখতে পাচ্ছি। কোনটা? দেখ এখানে বেনজিনের রেসপেক্টে আলফা মানে আমি কি এখানে ভাববো এখানে কেউ আছে? এখানে তো কেউ নেই ভাই, এটা ফাঁকা জায়গা। এখানে কি তো কেউ নেই, তাহলে এখানে কিছু নেই ভাই, তাহলে বেনজিনের রেসপেক্টে পরের কার্বন এইটা, বুঝতেই পারছি? তাহলে এটা হচ্ছে বেনজিনের একটা আলফা কার্বন আছে, তাহলে চারখানা সিস্টেমে দেখো আলফা কার্বন দেখতে পাচ্ছি, এখানেও আছে, ওখানেও আছে, ওইখানেও আছে, ওখানেও আছে। কোনটা ভাই? এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম, আলফা কার্বন। তাহলে এবার আমি টার্মটা ইউজ করি আলফা কার্বন, বোঝা গেল? তাহলে আমি এখন দেখছি ভাই বেনজিনের রেসপেক্টে আলফা, তাহলে এটা বেনজিনের রেসপেক্টে আলফা হয়েছে, এটা বেনজিনের রেসপেক্টে আলফা, এটা বেনজিনের রেসপেক্টে আলফা, এটা বেনজিনের রেসপেক্টে আলফা। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে বেনজিনের রেসপেক্টে আলফা কার্বন, ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আলফা হাইড্রোজেন, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন মানে কি? আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে বলে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে বলে হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে বলে কি? আলফা হাইড্রোজেন। ওকে? আলফা হাইড্রোজেন মানে কি? আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন মানে আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। আচ্ছা বল, ফার্স্ট যে মলিকুলটা আঁকলাম সেখানে কটা আলফা হাইড্রোজেন আছে? তিনটে আলফা হাইড্রোজেন, দেখেই বুঝতে পারছি। সেকেন্ড যে মলিকুলটা, কারণ কি আলফা কার্বনে তিনখানা হাইড্রোজেন লেখা আছে, সেকেন্ড মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে? দুটো আলফা হাইড্রোজেন। থার্ড মলিকুলে কটা আছে? একটা আলফা হাইড্রোজেন। ফোর্থ মলিকুলে কটা আছে? জিরোখানা আলফা হাইড্রোজেন। বোঝা গেছে? তাহলে চারটে মলিকুলে আলফা হাইড্রোজেন আমি বুঝতে পারলাম কোথায় কতগুলো আছে, বোঝা গেছে? তাহলে প্রথমটা আছে তিনখানা, সেকেন্ডটা আছে হচ্ছে ধর দুটো, বুঝে গেছি। এইবারে সমস্যাটা কি হলো, যখন আমি চারটে মলিকুলকে দেখ এক্স রে স্পেকট্রোস্কোপিতে ফেললাম, এক্স রে ডিফ্রাকশন স্টাডির মধ্যে ফেললাম, তখন আমি দেখলাম যেটা আমার পাওয়া উচিত ছিল না এতদিন, রেজোনেন্সের যে কনসেপ্ট ছিল। দেখ এখানে তুই বল এখানে কোনো রেজোনেন্স দেখতে পাচ্ছিস? কার্বনের মাথায় না আছে লোন পেয়ার, কিছুই তো নেই ভাই। আমি তো রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করি প্রথমে, এখানে দেখ কার্বনের মাথায় কোনো লোন পেয়ারও নেই, বা কার্বনের সাথে কোনো মাল্টিপল বন্ডের থ্রুতে আমার কেউ লেগেও নেই যার মাথায় লোন পেয়ার আছে। আমি জানি প্লাস আর বা মাইনাস আর এখানে আমার হয়, তো এখানে রেজোনেন্স যদি না হয়, এই কার্বনের সাথে এই কার্বনের কোনো ডাবল বন্ড ফর্ম হওয়ার কথা নয়, বুঝতেই পারছি। কারণ দেখ রেজোনেন্সে আমি দেখেছিলাম প্লাস আর বা মাইনাস আর যখন আমার হচ্ছিল, দেখ এই কার্বনের সাথে মানে এই অ্যাটমটার সাথে কিন্তু এই অ্যাটমটা থেকে একটা ডাবল বন্ড ফর্ম হয়েছিল। যদি বারবার যে কোনো রেজোনেটিং স্ট্রাকচার বেনজিনের রেসপেক্টে যে কোনো রেজোনেটিং স্ট্রাকচার আমি দেখতে পাবো ইপসো কার্বনটার সাথে আলফার পজিশনে যে অ্যাটমটা ছিল দেখো ডাবল বন্ড ফর্ম ছিল। যে কোনো রেজোনেটিং স্ট্রাকচার, সে ফেনল হোক, অ্যানিলিন হোক, বেনজালডিহাইড হোক, যাই করি না কেন প্রত্যেকটাতে এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড ফর্ম ছিল। দেখেন একবার তুই বেনজালডিহাইডের স্ট্রাকচারটা দেখ, দরকার রেজোনেটিং স্ট্রাকচার অর্গানিকের ফার্স্ট ক্লাস, যে কোনো রেজোনেটিং স্ট্রাকচারে আমার ওই ইপসো কার্বনের সাথে ওর ঠিক পরের কার্বনটা একটা করে ডাবল বন্ড ফর্ম হয়েই ছিল, যে কোনো স্ট্রাকচারে। দেখতে পাচ্ছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। কিন্তু এখানে তো ভাই রেজোনেন্সের কোনো জায়গা নেই, কারণ ওই অ্যাটমটার মাথায় ভাই লোন পেয়ার নেই,
বা ওর মাল্টিপল বন্ডের থ্রুতে কোনো অ্যাটমও লেগে নেই যার মাথায় লোন পেয়ার আছে, তাহলে এখানেও নেই ওখানেও নেই, চারটের মধ্যে কোথাওই নেই। তাহলে কোথাওই আমার ভাই এই আলফা কার্বনটার সাথে ইপসো কার্বনটার ডাবল বন্ড ক্যারেক্টার পাওয়ার কথাই নয়, সব সিঙ্গেল বন্ডেরই বন্ড লেংথ পাওয়ার কথা। হ্যাঁ ভাই বুঝতে পারলাম সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ পাওয়ার কথা, কিন্তু যখন এটাকে ভাই ওই এক্সরেস ডিফ্রাকশন যখন ডিসকভার হয়েছে তখন আমি যখন ওর মধ্যে ফেলেছি দেখলাম কি না ভাই এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, মানে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মধ্যে কিছু একটা পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? এই মলিকুলে পাওয়া যাচ্ছে, এই মলিকুলে পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে, এখানে আর পাওয়া যাচ্ছে না। এই চারটে মলিকুলে পাওয়া, কোথায় কি পাওয়া যাচ্ছে আমি এরকম দেখলাম, ঠিক আছে, কোথায় ক্যারেক্টার পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাচ্ছে না। এইবারে এটার এক্সপ্লেনেশন ভাই পুরোপুরি এসছে কোয়ান্টাম থেকে, এই এক্সপ্লেনেশন পুরোপুরি কোয়ান্টাম থেকে এসছে। আমি যতটুকু বুঝতে পারবো আমাদের বোর্ডে যতটুকু আছে ততটুকু দেখছি। তো বেসিক্যালি এই একটা কনসেপ্ট আমার হতে পারে। সেকেন্ড আরও একটা ভাই যখন কোয়ান্টাম ডেভেলপ হচ্ছে সাইমালটেনিয়াসলি তখন একটা থিওরি আছে এই যে ভাই অর্থ পজিশনে চার্জ ডেভেলপ, প্যারা পজিশনে চার্জ ডেভেলপ আমি যদি করতাম প্লাস আর মাইনাসের থ্রুতে, তো অর্থ পজিশনে কতটা অ্যামাউন্টের চার্জ ডেভেলপ হলো সেটা ক্যালকুলেট করা যায়, ওগুলোকে বলে হ্যাট্রি-ফক থিওরি, এগুলো কোয়ান্টামের পার্ট। হ্যাট্রি-ফক থিওরি দিয়ে আমি ভাই অর্থ পজিশনে কতটা চার্জ, প্যারা পজিশনে কতটা চার্জ ডেভেলপ সেটা বার করতে পারি, ঠিক আছে। তো দেখ অর্থ পজিশনে আমার চার্জ কত হচ্ছে, প্যারা পজিশনে কত চার্জ ডেভেলপ হচ্ছে সেগুলো আমার বার করা যায়, যেগুলো আমাদের সিলেবাস স্বাভাবিকভাবেই নেই। এইবারে এখানে দেখি তো ভাই এখানে এই কার্বনটার মাঝখানে কেন ডাবল বন্ড আসলো। আরও একটা জিনিস দেখলাম এখানে অর্থ পজিশনে চার্জ, প্যারা পজিশনে চার্জ আমার ডেভেলপ হচ্ছে আলাদা আলাদা, এই মলিকুলগুলো হচ্ছে চারটেতে আলাদা আলাদা করে ডেভেলপ হচ্ছে। তো ডেভেলপমেন্ট না হয় আমি তুই প্লাস আই এফেক্ট দিয়ে বলে দিতে পারবো, প্লাস আই এফেক্ট দিয়ে আমার বলা যেতে পারবে ডেভেলপমেন্ট, কিন্তু এই ডাবল বন্ড ক্যারেক্টার কেন ডেভেলপ হয়নি ওখানে, কেন এগুলোতে ডেভেলপ হচ্ছে সেটা আমি আর কিন্তু আই এফেক্ট দিয়ে শুধু বলা যাচ্ছে না। তার জন্য আমাদের আসলে হচ্ছে ভাই পরের কনসেপ্ট হাইপার কনজুগেশন বা বেকার-নাথান এফেক্ট, পুরোপুরি কোয়ান্টামের এক্সপ্লেনেশন। যতটুকু বুঝতে পারো ততটুকু দেখি। এদিকে তাকা দেখ, আমি এটার একটা সিম্পলেস্ট ভার্সন আঁকছি। আমার দরকার হচ্ছে কি ভাই একটা আলফা কার্বন নিলাম ভাই, একটা আলফা কার্বন, চলো এখানে CH3 আছে, আমি একটা আলফা হাইড্রোজেনকে একটু খুলে আঁকছি। তারপর হচ্ছে এই কার্বনটা দিলাম ভাই একটা কার্বন, এই কার্বনের সাথে একটা কার্বনের ডাবল বন্ড আছে, হ্যাঁ ভাই আছে, এই সিস্টেমটা আমার আছে। আমি কি দেখলাম, আমি দেখেছি হচ্ছে এখানে বেসিক্যালি এই কার্বনটা আর এই কার্বনটার মাঝখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি, না সিঙ্গেল না এক্স্যাক্টলি ডাবল, এই পার্শিয়াল যেরকম আমার রেজোনেন্স হতো সেরকম একটা ক্যারেক্টার দেখতে পেলাম, ঠিক আছে। তার মানে এই কার্বনটা কোন কার্বনটা, এই কার্বনটা ভেবে নে, আর এই কার্বনটা হচ্ছে ইপসো কার্বনটা, আর এই কার্বনটা হচ্ছে পরের কার্বন, এরকম ভাবছি। আর এই কার্বনের সাথে কে লেগে আছে, আমি একটা সিম্পল সিস্টেম নিচ্ছি, তো তাহলে এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লাগিয়ে দিই, আর এই কার্বনের সাথে আমি লাগিয়ে দিলাম হচ্ছে একটা হাইড্রোজেন লাগালাম। ভাই বুঝতে পেরেছিস কোন কার্বন কটা হাইড্রোজেন লেগেছে, কেন লেগেছে, চারটে করে বন্ড আমায় বানাতে হবে। তাহলে আমি একটা সিস্টেম নিয়েছি, এটা সিম্পল ভার্সন, জাস্ট এরকম একটা ভার্সন, বোঝা গেছে। দেখ এখানেও আমার তো রেজোনেন্স হওয়ার কথাই নয়, কারণ কি নেই ভাই, ওগুলো যে কনসেপ্টের রেজোনেন্স এতদিন ছিল ওই কনসেপ্টে কিছুই নেই। কিন্তু একইভাবে এই মলিকুলকেও ফেলা হলো, দেখা গেল ভাই এই মলিকুলের মধ্যেও এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আসছে। কিভাবে আসছে তার জন্য ভাই কোয়ান্টাম আমাদের জানতে হবে, আমরা যতটুকু বুঝতে পারবো ততটুকু দেখি চল। দেখ ভাই রেজোনেন্স যখন আমি তুই করি তখন আমি কি করি বলতো, রিংয়ের মধ্যে ফার্স্টে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করি, তাই না, মানে ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করি। এদিকে তাকাবি, তাহলে এই কার্বনও আমরা ওই রেজোনেন্সের কনসেপ্টে ব্যাপারটাকে ফেলছি যাতে বুঝতে রিলেট করতে সুবিধা হয়। এই কার্বনও চেষ্টা করবে কি রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই কার্বনের চেষ্টা করছে কি রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার। এক কাজ করি এই দুখানা হাইড্রোজেনকে আমি এরকম খুলে আঁকলাম, এই কার্বনের চেষ্টা করছে রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার জন্য ভাই এর কাছে অপশান কি আছে, দেখ কার্বন যেটা করবে হচ্ছে, এদিকে তাকাবি, এই CH বন্ডের দুটো ইলেকট্রন ও এখানে দিতে চাইবে, আর আমার এরকম টানছে, এটার মানে কি হলো, এটার মানে ভালো করে দেখবি। এই কার্বন, তাহলে ভাই এই কার্বন এই কার্বনটা রিংয়ের মধ্যে ইলেকট্রন দিতে চায়, রিংয়ের মধ্যে ইলেকট্রন দিতে গেলে আমার কি করতে হবে, কার্বনকে ইলেকট্রন পাঠাতে হবে এখানে। কোথা থেকে পাঠাবে, কার্বন যেটা করলো ভাই CH বন্ড, মানে আলফা কার্বন যেটা আমার করছে, আলফা কার্বন আমার যেটা করছে ভাই, আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন মাঝের যে সিগমা বন্ড আছে ওই সিগমার ইলেকট্রন ক্লাউডকে এখানে পাঠাবে। এখন এটা কেন পাঠিয়েছে ভাই সেটা আমাদের কোয়ান্টাম না জানলে এক্স্যাক্টলি বলা পসিবল নয়, ঠিক আছে। তো দেখ কী হয়েছে, বেসিক্যালি আলফার কার্বন আমার কি করেছে, CH বন্ডের দুখানা ইলেকট্রন এখানে পাঠিয়েছে, আর ভাই এখানে ইলেকট্রন টেনে নিয়েছে এখানে। তাহলে ডাবল বন্ডের রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠালাম। এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাবো সেটা আমি জাস্ট তোকে দেখাচ্ছি, তোকে পরীক্ষাতে এত কোশ্চেন জিজ্ঞেস করবে না। স্ট্রাকচারটা আমি যেটা পাবো এখানে দেখ, এই এইচের ইলেকট্রন চলে গেছে ভাই এখানে, তাহলে এইচের মাথাটা প্লাস চার্জ ডেভেলপ হবে। এই কার্বনের সাথে এই কার্বনটার একটা ডাবল বন্ড ডেভেলপ হচ্ছে, আর এই কার্বনটার সাথে এই কার্বনের ডাবল বন্ড ছিল হয়ে যাবে সিঙ্গেল, আর এর মাথায় আসবে মাইনাস। এই দুখানা স্ট্রাকচারের মাঝখানে ওটা এরকম অ্যারো দিলাম, এটা কিন্তু এক্সাক্ট রেজোনেটিং স্ট্রাকচার নয়, ঠিক আছে, কারণ এখানে CH সিগমা বন্ড ব্রেক করেছে,
এইবারে দেখ যেটা আমি এঁকেছি এটা একটা কনসেপচুয়াল ছবি। এই ছবিটার মানে হচ্ছে আমার সিস্টেমের মধ্যে একটা ইনস্ট্যান্টে আমার সিগমার ইলেকট্রন ক্লাউড এরকম শিফট হয়ে যাবে, কিছুক্ষণের জন্য শিফট হবে, এবং যদি শিফট হয় তাহলে দেখ আমার এইচের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। আমি কিন্তু এই মলিকুল থেকে কোনো এইচ প্লাস আয়ন আলাদা করে পাবো না, এটা কিন্তু আমার অ্যাসিড মলিকুল না। আমি কী পেলাম ভাই, এই মলিকুলের মধ্যে একটা ইনস্ট্যান্টে এরকম এইচ প্লাস আমার সেপারেট হয়ে গেছে। এটা অনেকটা রেজোনেন্সের মতন স্ট্রাকচার, ঠিক আছে, এটা অনেকটা রেজোনেন্সের মতন স্ট্রাকচার, ঠিক আছে, অনেকটা রেজোনেন্সের মতন আমি করেছি। দেখ এই যে জিনিসটা আমি করলাম এটা আমি অনেকটা রেজোনেন্সের মতন জিনিস পেয়েছি। তাহলে এটা আমি বলতে পারি এটা রেসপেক্টে ক্যানোনিক্যাল ফর্ম, অনেকটা ক্যানোনিক্যাল ফর্ম। কারণ আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না, কারণ আমি কোয়ান্টাম জানি না বলে, কিন্তু আমি রেজোনেন্সের সাথে রিলেট করতে পারছি। রেজোনেন্সে আমি ভাই ক্যানোনিক্যাল ফর্ম পেতাম, তাহলে এখানে আমি একটা ক্যানোনিক্যাল ফর্ম পেলাম। তাহলে দেখি এই একটা আলফা কার্বনের সাথে লেগে থাকা একটা আলফা হাইড্রোজেনকে আমি তাকে এরকম করলাম, সিগমা ওয়ানটাকে এরকম পাঠালাম, ওই ওয়ানটা আমার এরকম টেনে নিল, তাহলে যেটা আমার ঠিক রেজোনেন্সে হতো সেম গল্পটা আমি এখানে করলাম। তাহলে এটা আমি অ্যাজ ইফ একখানা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, এটা আমি অ্যাজ ইফ একটা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, ঠিক আছে, কিন্তু এটাকে এক্স্যাক্টলি রেজোনেন্স বলে না, এটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এটাকে বলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার একটা আমি পেলাম, ঠিক আছে। আচ্ছা দেখ, একটা আলফা হাইড্রোজেনের জন্য একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। আমি এখানে মলিকুলের মধ্যে দেখতে পাচ্ছি তিনখানা আলফা হাইড্রোজেন আছে, তাহলে তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। এখান থেকে একটা বার করতে পারি, একবার আমি এই হাইড্রোজেনটাকে ইনভলভ করে করতে পারি, একবার আমি এই হাইড্রোজেনকে ইনভলভ করে করতে পারি। তাহলে আমি তিনখানা, দেখ অ্যারোটা আমি একবার এই হাইড্রোজেনের সাথে দিচ্ছি, একবার আমি এটার সাথে দিতে পারি, একবার আমি এটার সাথে দিতে পারি, তাহলে আমার তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। তো যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমি পাচ্ছি তত আমার কি হচ্ছে বলতো, সিস্টেমের মধ্যে দেখ ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে। সিম্পল, মানে একটা রেজোনেন্সের মতন গল্প। যত আমি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি তত হচ্ছে আমার সিস্টেমের মধ্যে ডিলোকালাইজেশন হচ্ছে। তার মানে যত আমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি, যত বেশি আমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে তত আমার সিস্টেমের স্টেবিলিটিও বেশি হবে। সিম্পল, কারণ রেজোনেন্স হলে আমার স্টেবিলিটি বাড়ে, তাহলে যত আমি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি তত হচ্ছে আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে। বোঝা গেছে? এত বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম। এইবারে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমি কীভাবে বেশি পাবো, যত ভাই নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি থাকবে। তাহলে এইখান থেকে জাস্ট আমি এই রিলেশনটা লিখে রাখবো, নাম্বার অফ আলফা হাইড্রোজেন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি of double bond. Number of alpha hydrogen directly proportional to stability of double bond. এটা তুই বক্স করে রাখবি, তোকে পরীক্ষাতে এই কনসেপ্টটা দিয়ে এক্সপ্লেন করতে হবে। এই কনসেপ্ট আমার তো লাগবে, মানে ডাবল বন্ডের স্টেবিলিটি আমার বেশি হবে যত আমি নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি পাবো। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট এই লাইনটা মনে রাখলেই তো সাফিসিয়েন্ট। নাম্বার অফ আলফা হাইড্রোজেন যত বেশি, স্টেবিলিটি অফ ডাবল বন্ড তত বেশি। ওকে, তো একটা কোশ্চেন তোর জন্য করছি, তাহলে বোঝা গেল। তাহলে যেখানে আমি নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি পাবো সেখানে আমার কী হবে, স্টেবিলিটি বেশি হবে। এবার একটু দিকে দেখ, এই মলিকুলে তিনখানা আলফা হাইড্রোজেন ছিল, তাহলে দেখ আমি এখানে তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। আমি এই কার্বনটা আর এই কার্বনটার মধ্যে এই যে একটা পার্শিয়াল ডাবল বন্ড এটা দেখ ডেভেলপ হবে, এই যে আলফা আর এটার মধ্যে হচ্ছিল ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে দেখ আলফা আর এই কার্বনটার ডাবল বন্ড ডেভেলপ হবে। বোঝা গেল? এখানে আমি তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি। এখানে কটা পাবো বলতে, দুখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এখানে পাবো একটা, কেন? কারণ একটা আলফা হাইড্রোজেন আছে বলে। এখানে কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারই পাইনি, তাহলে এখানে দেখ এদের মধ্যে কোনো ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপই হয়নি। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। লেখ কোশ্চেন তোর পরীক্ষাতে, এখন যেটা করছি আমরা জাস্ট কনসেপচুয়ালি করছি, পরীক্ষাতে ডাইরেক্ট এরকম কোশ্চেন আসবে না। পরে যে কোশ্চেনটা করবো, লেখ হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। কোশ্চেন লেখ হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? ফার্স্ট স্ট্রাকচার খাতার মধ্যে আঁক, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। এটা একটা ডাবল বন্ড ফর্ম হয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। আরেকটা স্ট্রাকচার আছে হচ্ছে এটা, CH3 সিঙ্গেল বন্ড CH2, ডাবল বন্ড CH, ডাবল বন্ড CH2। ঠিক আছে, CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2 হয়েছে। আঁকলাম দুখানা। আচ্ছা, দুখানা কি ফর্মুলা সেম? দুটোর ফর্মুলা কি সেম না আলাদা? ফর্মুলা কি ভাবার আছে ভাই? কার্বন কটা আছে, হাইড্রোজেন কটা আছে, গুনলেই হয়ে যাবে। তাহলে আমার ফর্মুলা সেম হয়েছে। স্ট্রাকচার সেম না আলাদা?
স্ট্রাকচার আমার আলাদা, ভাই ডাবল বন্ডের পজিশন আলাদা, তাহলে ফর্মুলা সেম স্ট্রাকচার আলাদা, মানে আইসোমার এঁকেছি। এইবারে দেখ এটা দুখানা আইসোমার আঁকা আছে, এখন এই দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি কার বেশি হবে, স্টেবিলিটি আমি কীভাবে বার করবো, আমি ডাবল বন্ডের রেসপেক্টে আলফা হাইড্রোজেন কাউন্ট করব, যেখানে আলফা হাইড্রোজেন বেশি হবে তার আমার ভাই স্টেবিলিটিও বেশি। তোকে কিন্তু পরীক্ষাতে কখনো এরকম কোশ্চেন ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না, আমাদের কদিন পরে সিনারিও অ্যারাইজ করবে, হয়তো পরের ক্লাসেই করবে, সেটা হচ্ছে একটা রিয়াকশন করে ধর আমার এই প্রোডাক্টটাও ফর্ম হতে পারে, এটাও ফর্ম হতে পারে, তখন বলতে হবে ভাই কোনটা মেজর কোনটা মাইনর, কোনটা মেজর কোনটা মাইনর ফর্ম হচ্ছে। অবভিয়াসলি ভাই যে স্টেবল, যে মোর স্টেবল সে আমার মেজর হবে, আর যে আমার কম স্টেবল সে মাইনর হবে, বুঝতেই পারছি। তাহলে তখন আমার এই দুটোর মধ্যে স্টেবিলিটি আমার কম্পেয়ার করতে হবে, বুঝতে পারছি। তাহলে বল প্রথম মলিকুলে কটা আলফা কার্বন আছে বলতো, দুটো আলফা কার্বন, ডাবল বন্ডের রেসপেক্টে এটাও আলফা, ডাবল বন্ডের রেসপেক্টে এটাও আলফা, বুঝতে পারলাম। সেকেন্ড মলিকুলে কটা আলফা কার্বন আছে, সেকেন্ড মলিকুলে কটা আছে, ডাবল বন্ডের রেসপেক্টে এটা একটা আলফা কার্বন, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। পরেরটা আমার বিটা কার্বন হয়ে গেছে, তাহলে সেকেন্ড মলিকুলে হচ্ছে ভাই একখানা আলফা কার্বন। প্রথম মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে, ছটা আলফা হাইড্রোজেন, প্রথম মলিকুলে আছে ছখানা আলফা হাইড্রোজেন। সেকেন্ড মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে, দুখানা। তাহলে ভাই প্রথম মলিকুলে কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো বলতো, ছখানা। সেকেন্ড মলিকুলে পাবো হচ্ছে দুখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে যেখানে হাইপার কনজুগেশন বেশি সেখানে আমার স্টেবিলিটিও বেশি ছিল, ওটাকেই আমরা শর্টে লিখে রেখেছিলাম নাম্বার অফ আলফা হাইড্রোজেন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডাবল বন্ড, বুঝতে পারলাম। তাহলে দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি, উপরেরটা মোর স্টেবল দেন নিচেরটা, বোঝা গেল। তাহলে স্টেবিলিটি হচ্ছে এ গ্রেটার দেন বি, তাহলে স্টেবিলিটি আমার কি হলো, এ গ্রেটার দেন বি। চল পরেরটা, এইবারে এটার দিকে তাকাবি, উপরের মলিকুলটাকে হয়ে গেছে, তাহলে উপরেরটা স্টেবিলিটি বেশি। পরের কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন আমি যদি করবো এই মলিকুলটার তো স্টেবিলিটি বেশি, এই মলিকুলটাকে আরও কীভাবে আঁকা যেতে পারে, ক্লাস 11-এ দেখে এই মলিকুলটাকে আরও কীভাবে আঁকা যেতে পারে, যেটা আমি তুই অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এদিকে তাকা, এই মলিকুলটাকে আরও কীভাবে আঁকা যেতে পারে, তুই বল এই কার্বনটা হাইড্রোজেন কি sp3, এটা sp2, এটাও sp2, এটাও sp3। তাহলে এক কাজ করি, দেখে এই মলিকুলটাকে আরও কীভাবে আঁকা যেতে পারে তুই রিলেট করতে পারবি। এই কার্বন আর এই কার্বন ভাই sp2, তাহলে অ্যাঙ্গেলটা ধরে আছে 120 করে, এদের মাঝখানে ডাবল বন্ড। আচ্ছা এইবারে দেখে একটা স্ট্রাকচার পসিবল, এই কার্বনের সাথে আমার কে কে লেগে আছে, এই কার্বনের সাথে লেগে যাচ্ছে একবার CH3, আর এই কার্বনের সাথে লেগে আছে একবার হাইড্রোজেন। তাহলে এই কার্বনের সাথে একবার আমি লাগিয়ে দিলাম CH3, আর এই কার্বনের সাথে একবার লাগানো হচ্ছে হাইড্রোজেন। ওই কার্বনটার সাথে কে লেগে আছে একবার হাইড্রোজেন একবার CH3, তাহলে একবার হাইড্রোজেন একবার CH3, এটা আমি একটা স্ট্রাকচার আঁকলাম এরকম, হ্যাঁ ভাই আঁকলাম। বল আমার কি আর কোনো স্ট্রাকচার আঁকা পসিবল, আর একটা